হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম নেস্ট। তো দেখো, আজকে আমরা কয়েকটা রাজ্যের বাছাই করা প্লাস সিটেটের কয়েকটা কোয়েশ্চেন নিয়ে একটু বাংলায় ডিসকাশন করব। কারণ আমি দেখেছি স্পেসিফিক্যালি ইংরাজিতে উত্তর করার যেখানে থাকে সেখানে বাংলায় ডেমনস্ট্রেট করা বা ব্যাপারগুলো বোঝানো সম্পর্কে খুব কমই ভিডিও আছে। তো স্পেসিফিক্যালি আজকে খুব বেশি না, 10 থেকে 15টা কি 20টা হার্ডলি এই স্লাইডটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200টা, যেগুলো আমি রেডি করেছিলাম। তো এইগুলো নিয়ে আজকে একটু ডিসকাস করব বাংলায় এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। তো চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ক্রিটিক। ক্রিটিক মানে সমালোচনা অফ পেয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। অপশান এ বলছে ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। পেয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটাকে কোনটা সমালোচনা করে? অপশান এ হচ্ছে ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ ডিপেন্ডেন্ট অন দেয়ার সোশিও কালচারাল কনটেক্সট, আর্থসামাজিক ব্যবস্থার উপর নির্ভর করে। অপশান বি বলছে চিলড্রেন আর অ্যাক্টিভ বিং হু কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ, নিজে থেকে নলেজ ডেভেলপমেন্ট করে শিশুরা। অপশান সি কগনিটিভ ডেভেলপমেন্ট অকার্স ইন এ সিকোয়েন্সিয়াল অ্যান্ড অর্ডারলি ম্যানার্স। অপশান ডি চিলড্রেন লার্ন থ্রু অবজারভেশন অ্যান্ড ইমিটেশন অফ আদার, অন্যকে নকল করে শেখে। তাহলে এটা কোনটা উত্তর হবে? এটা উত্তর হবে হচ্ছে অপশান এ, ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ ডিপেন্ডেন্ট অন দেয়ার সোশিও কালচারাল কনটেক্সট। এটা কিন্তু আগেই বলা হয়েছিল যে কোনটা জিন পেয়াজের থিওরিকে ক্রিটিক, মানে জিন থিওরিকে সরি মানে কোনটা জিন পেয়াজের থিওরির ক্রিটিক মানে সমালোচনা, যেটা তার থিওরির মধ্যে মানে নেই, অ্যাকচুয়ালি তিনি বাদ দিয়েছিলেন। তাহলে দেখো, জিন পিয়াজের থিওরি অফেন ক্রিটিসাইজড ফর আন্ডার এস্টিমেটিং দ্য ম্যাসিভ রোল অফ সোশ্যাল ইন্টারাকশন, কালচারাল এনভায়রনমেন্ট প্লে ইন শেপিং কগনিটিভ ডেভেলপমেন্ট, এ গ্যাপ দ্যাট লেভ ভাইগটস্কি লেটার অ্যাড্রেসড। ভাইগটস্কি পরে কিন্তু তার থিওরিতে যখন জিন পেয়াজের পরে যখন থিওরি দিচ্ছেন তখন তিনি সোশিও কালচারাল কনটেক্সটটাকে কিন্তু অ্যাড করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু লেভ ভাইগটস্কি দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেড-পিডি, ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোনো টেটে এই জেড-পিডি নিয়ে কোশ্চেন থাকেই প্রত্যেকবার। তাহলে জেড-পিডি শুড ইউজড ফর, কোথায় হওয়া উচিত ব্যবহার? এ হচ্ছে টিচিং অনলি, বি হচ্ছে অ্যাসেসমেন্ট অনলি মানে পড়ানোর ক্ষেত্রে, নাকি তোমার মূল্যায়নের ক্ষেত্রে? অপশান সি টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, অ্যান্ড অপশান ডি হচ্ছে অ্যাসার্টিং ফ্লুইড ইন্টেলিজেন্স মানে যেটা তরল বুদ্ধি যেটাকে বাংলায় বলি আমরা, সেটার ক্ষেত্রে নাকি? তো তোমরা অপশানটা দেখেই বুঝতে পারছো। সিটেটের একটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো কোশ্চেন অপশান পড়লে একটু আইডিয়া করে বুঝতে পারি যে মোটামুটি এই অপশানটা হবে, কারণ এই একটা সাবজেক্ট সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, যেটা কিন্তু আমরা কখনো পড়িনি, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাওই পড়িনি, এটাকে আমাদের সেপারেটলি পড়তে হয়। এক্সেপ্ট যারা সাইকোলজি নিয়ে পড়েছে তারা হয়তো কিছুটা পার্ট পড়ে থাকে আই থিঙ্ক, তাও সেটা সম্পর্কে আমি খুব একটা অবগত নই। কিন্তু এর সুবিধাটা হচ্ছে তুমি যদি একটু সময় নিয়ে কোশ্চেনটা পড়ো কী বলতে চাইছে বা তোমার বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকে, তুমি কিন্তু ইজিলি অপশানগুলো পড়ে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, তোমার হয়তো দুটো অপশানের মধ্যে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে কোনটা হবে কোনটা হবে না। তুমি যদি সেটাকেও দুবার রিডিং পড়ো, রিড আউট করো এবং সেই ব্যাপারটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, একটু বেসিক জেনারেল মানে বাস্তব জ্ঞান থেকেই তুমি উত্তর করতে পারো। তাহলে দেখো, ভাইগটস্কি জোন অফ, এটা হচ্ছে টিচিং এবং অ্যাসেসমেন্ট, শেখানোর ক্ষেত্রেও এবং পড়ানোর ক্ষেত্রেও, শেখার ক্ষেত্রেও মানে শেখার ক্ষেত্রে এবং মূল্যায়ন ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। তাহলে ভাইগটস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেড-পিডি হেল্পস এডুকেটার্স মানে শিক্ষককে টু আইডেন্টিফাই হোয়াট এ লার্নার ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, মানে একজন শিক্ষার্থী স্বাধীনভাবে কী কী করতে পারে সেটা চিনতে সাহায্য করে, ভার্সাস হোয়াট দে ক্যান অ্যাচিভ উইথ গাইডেন্স, এবং একজন শিক্ষার্থী নিজে থেকে কী শিখছে এবং টিচারের সহযোগিতায় কী শিখছে, সেটার যে ডিফারেন্স সেটা কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট একজন শিক্ষককে বুঝতে সাহায্য করে। দেয়ারফর ইট ইজ হাইলি এফেক্টিভ ফর বোথ রিয়েল টাইম টিচিং অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ডাইনামিক অ্যাসেসমেন্ট, দুটোর ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়। কোয়েশ্চেন নাম্বার 3, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম অ্যাসেসমেন্ট অফ লার্নার্স ডিউরিং দ্য প্রসেস অফ টিচিং লার্নিং। একটা প্রোগ্রেসিভ ক্লাসরুমে অ্যাসেসমেন্ট অফ লার্নার্স মূল্যায়ন একজন শিক্ষার্থীর ডিউরিং দ্য প্রসেস অফ টিচিং লার্নিং মানে যখন শিক্ষক মানে টিচিং লার্নিংকে বাংলায় কী বলবো, তোমার যখন চলছে আর কি পড়ানো শেখা, তখন অপশান এ বলছে নট হেল্পফুল ফর চিলড্রেন লার্নিং, এটা কখনোই হেল্পফুল নয়, মানে প্রোগ্রেসিভ ক্লাসরুমে তোমার অ্যাসেসমেন্ট একজন শিক্ষার্থীর মূল্যায়নটা। অপশান বি বলছে ভেরি ইম্পর্টেন্ট সিন্স ইট গিভস ইনসাইট ইন্টু চিলড্রেন্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হেল্পস দ্য টিচার্স টু রিফ্লেক্ট হার পেডাগজি। অপশান সি, তাহলে
এই দেখো এই কোশ্চেনটা তোমরা অপশান দেখো, অপশান পড়লেই বুঝতে পারবে। দেখো একটা অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, অপশান এই কখনই হতে পারে যে নট হেল্পফুল ফর চিলড্রেন লার্নিং, এটা তো হবেই না। আচ্ছা বিটা বাদ দিলাম, সি বলছি ক্রিয়েট হিন্ডারেন্স ইন দ্য প্রসেস অফ চিলড্রেন্স লার্নিং, মানে বাধা সৃষ্টি করছে একটা শিশুর শেখার ক্ষেত্রে, এটা কি সম্ভব? একেবারেই সম্ভব না। তাহলে অপশান ডি হেল্পফুল ইন র্যাঙ্কিং দ্য চিলড্রেন অ্যান্ড আইডেন্টিফাইং হাই অ্যাচিভার্স, এটাও হতে পারে কি কখনো? মানে একটা অ্যাসেসমেন্ট মানে আমি একটা শিক্ষক, আমি একটা ক্লাসরুমের ভিতর পরীক্ষা নিচ্ছি, আমি সেখানে শুধুমাত্র পরীক্ষাটা নিচ্ছি এই কারণে যে দেখি ক্লাসরুমে কারা কারা খুব ভালো নাম্বার পায়, সেটা তো অ্যাসেসমেন্ট নয়। অ্যাসেসমেন্ট হচ্ছে সেটাই যেটা আমাকে প্রত্যেক শিক্ষার্থী যেটার মধ্যে যেটা তোমার কম আছে, যেটা ঘাটতি আছে সেটা বুঝতে সাহায্য করবে, যারা দুর্বল শিক্ষার্থী তারা কোন জায়গায় দুর্বল সেটা বুঝতে সাহায্য করবে। তাহলে যদি এ সি ডি কোনোটাই না হয় তাহলে কোনটা পড়ে রইল? অপশান বি। এই সিডিপি কোশ্চেনের এটা হচ্ছে তোমার সুবিধা, তুমি কিন্তু অপশান পড়ে উত্তর করতে পারো। দেখো তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে যেটা বললাম, তাহলে প্রোগ্রেসিভ এডুকেশন relies heavily on the formative assessment which occurs during instruction to provide instant feedback to both the student and the teachers, যেটা বললাম, to improve learning outcomes. চলো নেক্সট কোয়েশ্চেন, which of the following is an effective strategy to reduce children's gender stereotyping and gender role conformity? এখানে বলছে যদি ক্লাসরুমে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস জেন্ডার স্টিরিওটাইপিং, মানে ক্লাসরুমের মধ্যে জেন্ডার স্টিরিওটাইপিং মানে লিঙ্গ বৈষম্য যদি আমি কমাতে চাই তাহলে কোনটা করা উচিত? অপশানগুলো পড়ে দেখা যাক। এক হচ্ছে ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াসনেস, মানে ক্লাসরুমের মধ্যে আমি ডিসকাস করছি যে জেন্ডার বায়াসনেস কীরকম হয়, তার কোনটা খারাপ দিক কোনটা ভালো দিক। অপশান বি এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোলস, মানে আমি বলে দিলাম এই ছেলেটা ওটা করবে, ওই মেয়েটা ওটা করবে। নাকি অপশান সি জেন্ডার সেগ্রিগেটেড প্লে গ্রুপস, আমি সেপারেট করে দিলাম স্টুডেন্টদের যে তুই এই ছেলেগুলো একদিকে খেলবি মেয়েগুলো একদিকে খেলবি। অপশান ডি জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্টস, আমি ক্লাসরুমের মধ্যে সেপারেট করে দিলাম। দেখো এখানে অপশান পড়েই কিন্তু বুঝতে পারছো সেটা হচ্ছে যে ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াসনেস, এটাই একমাত্র সেটা যেটা যার মধ্যে চিলড্রেন্সদের বা স্টুডেন্টসদের অবগত করতে পারে যে জেন্ডার স্টিরিওটাইপিং বা জেন্ডার বায়াসনেস খারাপ দিক ভালো দিক কোনগুলো, ভালো দিক তো অ্যাকচুয়ালি হয় না, খারাপ দিক কোনগুলো। তো সেটাই, তাহলে এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোলস সেটাও করবে না, জেন্ডার সেগ্রিগেটেড প্লে গ্রুপস সেটাও করবে না, জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্টস সেটাও করছে না। তাহলে অপশান কোনটা পড়ে রাখছি? ডিসকাশন অ্যাবাউট দ্য জেন্ডার বায়াসনেস। তাহলে ওপেনলি ডিসকাশন জেন্ডার বায়াস অ্যান্ড হাইলাইটিং এনকাউন্টার স্টিরিওটাইপিক্যাল এক্সাম্পল এনকারেজ চিলড্রেন টু কোয়েশ্চেন অ্যাজাম্পশনস অ্যান্ড রিডিউস দেয়ার রিজিড অ্যাডহারেন্স টু ট্র্যাডিশনাল জেন্ডার রোলস expectations actually. Question number 5, হাওয়ার্ড গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, মানে বহুমুখী যেটা তোমার বুদ্ধিমত্তা, সেটা কি সাজেস্ট করে? সেটা হচ্ছে এভরি চাইল্ড শুড বি টট এভরি সাবজেক্ট ইন 8 ডিফারেন্ট ওয়েজ। এটা কিন্তু থিওরি অনুযায়ী করতে হবে, গার্ডনারের থিওরিটা তোমাকে পড়তে হবে, থিওরিটা জানলে তুমি বুঝতে পারবে যে গার্ডনার কী বলতে চেয়েছে, যে কোন পদ্ধতিতে। অ্যাকচুয়ালি গার্ডনার তো থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সই দিয়েছিলেন, তো মাল্টিপল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে গার্ডনার কোনটা ব্যবহার করেছেন? প্রত্যেক শিশু এভরি চাইল্ড এভরি সাবজেক্ট টট ইন 8 ডিফারেন্ট, 8টা পদ্ধতিতে একটা শিশুকে শেখানো উচিত। নাকি বি ইন্টেলিজেন্স ইজ সোলোলি ডিটারমাইন্ড বাই দ্য আইকিউ টেস্ট। নাকি সি টিচার শুড ইউজ মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অ্যাজ আ ফ্রেমওয়ার্ক ফর ডিভাইজিং অল্টারনেটিভ ওয়েজ টু টিচ। নাকি ডি অ্যাবিলিটি টু ডেস্টিনি অ্যান্ড ডাজ নট চেঞ্জ ওভার এ পিরিয়ড অফ টাইম। এখানে দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে টিচার শুড ইউজ মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, মানে অনেক মানে তোমার গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আছে অ্যাজ এ ফ্রেমওয়ার্ক ফর ডিভাইজিং অল্টারনেটিভ ওয়েজ টু টিচ। তাহলে গার্ডনার্স থিওরি posits that intelligence is not a singular entity but a collection of distinct modalities. Teachers should use this framework to diversify their teaching methodologies to teaching different student strength. বুঝা গেল? মানে গার্ডনার থিওরিটাকে একজন শিক্ষক কিন্তু ব্যবহার করবে শুধুমাত্র অল্টারনেটিভ ওয়ে হিসাবে পড়ানোর জন্য। ইনক্লুশন অফ স্টুডেন্ট উইথ অর্থোপেডিক ডিসএবিলিটিস, মানে যাদের শারীরিক প্রতিবন্ধী অ্যাকচুয়ালি যাদেরকে বলি আমরা, তাদেরকে ইনক্লুশন
তোমাকে আগে থিওরিটা পড়তে হবে। ইনক্লুশন অনেকগুলো থিওরি আছে একটা, তো ইনক্লুশন যাদের অর্থোপেডিক ডিসেবিলিটি থাকবে তাদেরকে কীভাবে একটা ক্লাসরুমে ইনক্লুশন করা যেতে পারে, অর্থাৎ স্কুলে কী ডেভেলপমেন্ট করা যেতে পারে যাতে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা ডিসেবল স্টুডেন্ট যারা আছে তারা যাতে ওই শিক্ষক ওই শ্রেণীকক্ষে বা স্কুলে ভালোভাবে থাকতে পারে। এক অপশান এ বলছে অ্যালোকেশন অফ ফিক্সড সিট, একটা নির্দিষ্ট সিট করে দিলাম যে তুমি এখানেই বসবে, অন্য কোথাও বসবে না। অপশান বি ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্সেসিবিলিটি লাইক র্যাম্প, লিফট, স্কুলের মধ্যে র্যাম্প করে দেওয়া বা লিফট করে দেওয়া। সি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম ফর অল, মানে প্রত্যেকের জন্য সমান মানে ইকুয়াল পড়ানোর ব্যবস্থা। ডি হচ্ছে আনরিজনেবল টেস্টিং মডিফিকেশনস। তাহলে এখানে কোন অপশানটা হতে পারে বলে মনে হচ্ছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিবন্ধী স্টুডেন্ট যখন সে স্কুলে কীভাবে প্রবেশ করবে সেই ব্যাপারেই আগে স্কুলকে দায়িত্ব নেওয়া উচিত, তারপর তো পড়ানো। তাহলে ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্সেসিবিলিটি লাইক র্যাম্প, সে স্কুলে প্রবেশ করবে তবে না তারপর শিখবে, তো সেই ডেভেলপমেন্ট হিসাবে র্যাম্প বা লিফট আগে ব্যবহার করতে হবে, তবে তো সে একটা ইনক্লুসিভ ক্লাসরুমে প্রবেশ করবে এবং সেখানে শিক্ষক তাকে তার মতো করে পাঠদান করবে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন ডিম্যান্ডস রিমুভিং স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিক্যাল ব্যারিয়ার্স, তাহলে অসুবিধা যেগুলো আছে সিঁড়ি এবং ফিজিক্যাল ব্যারিয়ার্স যদি ভাঙা বা ধরো অনেকটা উঁচু পথ, সেইগুলোকে আগে রিমুভ করতে, সো দ্যাট স্টুডেন্ট উইথ ফিজিক্যাল অর্থোপেডিক চ্যালেঞ্জেস ক্যান মুভ অ্যারাউন্ড অ্যান্ড অ্যাক্সেস ক্লাসরুম ইন্ডিপেন্ডেন্টলি, এবং স্কুলে এবং ক্লাসরুমে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, এফেক্টিভ প্রবলেম সলভিং চিলড্রেন ক্যান বি প্রমোটেড বাই, এফেক্টিভ প্রবলেম সলভিং চিলড্রেন ক্যান বি প্রমোটেড বাই, এফেক্টিভ প্রবলেম সলভিং চিলড্রেন মানে এখানে বোঝাতে চাইছে যে যারা হচ্ছে যাদের বুদ্ধি খুব ভালো, মানে খুব ভালো অঙ্ক করতে পারে বা খুব ভালো প্রবলেম সলভ করতে পারে, তাদেরকে কীভাবে প্রমোট করা যেতে পারে? এক অপশান এ হচ্ছে এনকারেজিং দেম টু ব্রেন স্টর্ম অ্যান্ড জেনারেট আইডিয়াস, তাদেরকে এনকারেজ করা। বি হচ্ছে প্রোভাইডিং দেম উইথ রেডিমেড সলিউশন ফর অল প্রবলেমস, তাদের কাছে যা সমস্যা আছে আমি বলে দিলাম এইটা হচ্ছে এটার উত্তর এ, এটার উত্তর বি, এটা হচ্ছে রেডিমেড সলিউশন দিয়ে দিলাম। সি ডিসকারেজিং ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, স্বাধীনভাবে চিন্তাভাবনা করাকে ডিসকারেজ করা, এটা করো না। তোমার ওই ধরো সে কিছু প্রশ্ন করলো, স্যার এটা কী করে হতে পারে, না দরকার নেই, তোমার সিলেবাসে যেটুকু আছে সেটুকুই তুমি পড়ো, সেটা না। নেক্সট পানিশিং দিম ফর মেকিং মিস্টেক্স ডিউরিং ট্রায়ালস, মানে ধরো সে কিছু চেষ্টা করছে, সে যদি ভুল করে ফেলে তাকে পানিশ করা, শাস্তি দেওয়া, তাহলে বুঝতেই পারছো কোনটা উত্তর হবে। এখানে এনকারেজিং দ্য ব্রেন স্টর্ম অ্যান্ড জেনারেট আইডিয়াস, তাদেরকে উৎসাহ প্রদান করা। তাহলে ব্রেন স্টর্মিং কিন্তু অ্যাকচুয়ালি একটা সায়েন্টিফিক প্রসেস যেটা স্টিমুলেট করে ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিংকে, হুইচ টিচেস চিলড্রেন টু ভিউ প্রবলেমস ফ্রম ডাইভার্স অ্যাঙ্গেলস অ্যান্ড ডিভাইস ইউনিক সলিউশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমোশন দ্যাট পজিটিভলি ইম্প্যাক্ট লার্নিং, তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইমোশন, মানে এর মধ্যে কোন ইমোশনটা যেটা শেখার ক্ষেত্রে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, সেটা হচ্ছে অ্যাংজাইটি। তাহলে পজিটিভ ইম্প্যাক্ট যখন বলছে, মানে ধরো তুমি একটা বই পড়তে বসেছো, সেখানে যদি তোমার অ্যাংজাইটি হয়, মানে বিরক্ত লাগে, তোমার পড়তে ভালো লাগবে না। বোরডম, হোপ না ফিয়ার, তাহলে কোনোটাই হচ্ছে না। তাহলে এখানে দেখো একটাই অপশান পড়ে থাকছে, দ্যাট ওয়ান ইজ হোপ। ভয় পেয়েও পড়তে বিরক্ত লাগবে, অ্যাংজাইটি রাগ হলেও পড়তে বিরক্ত লাগবে, বোরডম হলেও পড়তে বিরক্ত লাগবে, তাহলে অনলি অপশান এখানে লেফট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে হোপ। তাহলে হোপ, তাহলে পজিটিভ ইমোশনস লাইক হোপ, কিউরিওসিটি, ইন্টারেস্ট সিগনিফিকেন্টলি বুস্ট ইন্ট্রানজিক মোটিভেশন অ্যান্ড এনহ্যান্সেস মেমোরি রিটেনশন, while fear and anxiety restrict cognitive processing। বোঝা গেল? এটা ইজি ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দেখো এই কোয়েশ্চেনগুলো আমি আগেও বলছিলাম যে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া এগুলো কিন্তু সিটেট বা যে কোনো টেটের খুব প্রিয় জায়গা একটা, মানে অ্যাটলিস্ট কিছু না হোক প্রত্যেক বছর এই কোনো একটা ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া কোনটার সাথে রিলেটেড এই কোয়েশ্চেন তুমি একটা পাবেই যে কোনো সেটে, তুমি দেখে নিও প্রিভিয়াস ইয়ার্স ঘেঁটে। তাহলে ডিসলেক্সিয়া এটা কার সাথে রিলেটেড, মানে অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিফিকাল্টি? রিডিং মানে পড়ার অক্ষমতা, ওয়াকিং, ড্রয়িং না হিয়ারিং? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিডিং, পড়া। ডিসলেক্সিয়া ইজ এ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি অফ নিউরোলজিক্যাল অরিজিন ক্যারেক্টারাইজড বাই ডিফিকাল্ট উইথ অ্যাকিউরেট অর ফ্লুয়েন্ট ওয়ার্ড রিকগনিশন, ডিকোডিং অ্যান্ড স্পেলিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাকর্ডিং টু লরেন্স কোলবার্গ থিওরি, কোলবার্গের থিওরি অনুযায়ী যখনই এই ধরনের কোয়েশ্চেন আসছে না, গার্ডনার থিওরি, জিন পেয়াজের থিওরি, কোলবার্গ থিওরি, এই থিওরি যখন আসছে
তখন তোমার নিজের চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তা বাস্তব চিন্তা কাজে লাগালে হবে না। তখন পার্টিকুলারলি সেই ফিলোসফার কী বলেছেন সেটা যদি তোমার মনে হয় যে আমার চিন্তার বিরুদ্ধে বা এখন যেটা আমি ভাবছি যেটা কি হওয়া উচিত, এটা তো হওয়ার কথা নয়, না সেটা না, যেহেতু ওই ফিলোসফার এটা বলেছেন, তাহলে তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু সেটাই হবে যেটা ওই ফিলোসফার সেই সময় বলেছেন। তাহলে দেখো, অ্যাকর্ডিং টু লরেন্স কোলবার্গ থিওরি, পারফর্মিং অ্যান অ্যাক্ট অ্যান্ড ডুইং সামথিং বিকজ আদার অ্যাপ্রুভ ইট রিপ্রেজেন্ট হুইচ স্টেজ অফ মোরালিটি। বোঝা গেল? কোলবার্গের থিওরি অনুযায়ী পারফর্মিং অ্যান অ্যাক্ট, একটা কাজ করা, অ্যান্ড ডুইং সামথিং বিকজ অফ আদার অ্যাপ্রুভিং, মানে কারণ অন্য কেউ সেটাকে অ্যাপ্রুভ করছে, তাহলে এটা কোলবার্গের কোন স্টেজকে ডিকটেট করছে, মানে কোন স্টেজকে ডিনোট করছে, যে এই স্টেজটা কোনটা, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল নাকি ফরমাল কনভেনশনাল। তাহলে দেখো, কারেক্ট অ্যান্সার হচ্ছে কনভেনশনাল স্টেজ। তাহলে অ্যাট দ্য কনভেনশনাল স্টেজ অফ মোরালিটি টিপিক্যাল of adolescents and adults, individuals judge action by comparing them to society views. তাহলে কনভেনশনাল স্টেজ অফ মোরালিটিতে অ্যাডোলেসেন্ট স্টেজে যেটা অ্যান্ড অ্যাডাল্ট স্টেজে ইন্ডিভিজুয়ালস মানে কোনো একজন জাজ করে অ্যাকশন বাই কম্পেয়ারিং দেম উইথ সোসাইটি ভিউ। মানে আমি যে রাস্তায় বেরোচ্ছি, আমি যদি এই জামাটা পরে বেরোই, সেই জামাটা যদি গায়ে যদি একটা ব্র্যান্ডের নাম না লেখা থাকে, সেই জামাটা যদি একটা সস্তার হয়, তাহলে সোসাইটি আমায় কী ভাববে, এই যে স্টেজটা, এটা কিন্তু কনভেনশনাল স্টেজে হয়ে থাকে। এক্সপেকটেশনস অ্যান্ড রুলস টু সিক্স সোশ্যাল অ্যাপ্রিভাল, মানে আবার এরকম হয়ে থাকে যে এই যে গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন যেটা আমরা বলি, মানে ওই ধরো এই কাজটা যদি করি তাহলে সমাজ আমায় খারাপ ছেলে বলবে, এবং এই কাজটা যদি আমি বলি তাহলে সমাজ আমায় ভালো মেয়ে বলবে। এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনাটা ডেভেলপ করা হচ্ছে, মানে থাকে হচ্ছে কনভেনশনাল স্টেজে, যেটা হচ্ছে তোমার লরেন্স কোলবার্গের থিওরি অনুযায়ী। তো চলো, আজকে আপাতত 10টাই থাক। এই স্লাইডটা আমার মোটামুটি 200টা মতো কোয়েশ্চেন আছে, যেগুলো আমি বিভিন্ন টেটে পরীক্ষায় বারবার রিপিট হয় যে কোশ্চেনগুলো থিওরিটিক্যালি, সেইগুলোকে নিয়ে করেছি। সো যদি তোমরা চাও যে ইংলিশেই কন্টিনিউ করবো, তাহলে আমার কমেন্ট সেকশানে জানিও। আমি ইংরাজিতেই এভাবে বাংলায় বলে বলে ডেমনস্ট্রেট করবো, কারণ আমি দেখেছি ইউটিউবে স্পেসিফিক্যালি আমি যখন সিটেট কোয়ালিফাই করেছিলাম, সেটা বহু বছর আগের কথা বলছি, এই 2017, 18, 19 এই সময়টা। তো সেই সময় যখন আমি প্রিপারেশান নিচ্ছিলাম, সেই সময় এত চ্যানেলও ছিল না ইউটিউবে। তো সেই সময়টা তোমার এত মানে যে সমস্ত এই যারা ডেমনস্ট্রেট করতো বা পড়াতেন, যাদের থেকে আমি শিখেছি, তারা কিন্তু স্পেসিফিক্যালি হিন্দি বেল্টের, মানে এই ইংরাজি কোশ্চেনগুলোকে তারা হিন্দিতে ডেমনস্ট্রেট করতেন। তো আমার এখন মনে হয়েছে যে এই কোশ্চেনগুলোকে, আমার কাছে কিছু কোশ্চেন রেডি করা ছিল যেগুলো আমি তখন প্রিন্ট আউট করে পড়িয়েছিলাম, বা তারপর আমি অনেকগুলো রিড আউট করেছি, অনেকগুলো বইয়ের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিভিন্ন রাজ্যের টেটের কোশ্চেন অ্যানালিসিস করে দেখেছি। তো যে এই কোশ্চেনগুলো বাংলায় একটু এইভাবে গুছিয়ে মানে বাংলায় এগুলোকে ডেমনস্ট্রেট করে দিলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়, যার ফলে যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী, মানে আমার মতো যারা বাংলা মাধ্যমে পড়েছে, তারা কিন্তু অন্য রাজ্যের টেটে গিয়ে কিন্তু বাংলায় কোশ্চেন পায় না। স্পেসিফিক্যালি বলতে গেলে এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সিডিপি পার্টটা। তো সেক্ষেত্রে আমি যদি এটা ইংরাজিতেই পড়ি, তুমি দেখবে সেক্ষেত্রে কিন্তু ইংরাজিটাকেই মানে মেন প্রায়োরিটি দেওয়া হয়, মানে বিভিন্ন পরীক্ষায়। মানে ধরো কোনো জায়গায় দেখবে বাংলা কোশ্চেন ভুল আছে, তখন সেক্ষেত্রে বলে দেওয়া হয় যে ইংরাজি কোশ্চেনটাকে আমরা ঠিক হিসাবে ধরবো, বাংলাটাকে কিন্তু ট্রান্সলেট করা। বোঝা গেল? তো এরপর এটা যদি তোমরা বলো যে স্যার আপনি বাংলাতেই এটাকে ট্রান্সলেট করে স্লাইডগুলো প্রিপেয়ার করে তারপর ইউটিউবে ভিডিও আপলোড করুন, তাহলে আমি বাংলা এগুলোকে ট্রান্সলেট করে তারপর সেগুলোকে ডেমনস্ট্রেট করবো। আর যদি বলো যে ইংরাজিতেই কন্টিনিউ করতে, তাহলে ইংরাজিতেই কন্টিনিউ করবো। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো, এবং কমেন্ট সেকশনে জানিও তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে, আমি সেই অনুযায়ী স্লাইড প্রিপেয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, কিপ লার্নিং, হ্যাভ এ গ্রেট ডে।